সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের আমাদের আয়োজন শ্রাবণ ও মেঘে তুমি রবে নীরবে। এই আয়োজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে করা হয়েছে। সনাধিতির পক্ষ থেকে প্রথমেই বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। আজকে আমাদের এই আয়োজনে, আমাদের এই স্মরণ সভায়, রবীন্দ্র স্মরণ সভায় আমাদের সাথে যুক্ত আছেন বিখ্যাত চিত্র ভাস্কর এবং রবীন্দ্র গবেষক আশরাফ হোসেন। এরপরে আমাদের সাথে আছেন ওপার বাংলা থেকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবস্তী দাস গুপ্তা, এবং আমাদের সাথে আরো আছে একজন কবি জহিরুল ইসলাম, এবং আমাদের সাথে আরো আছেন একজন আবৃত্তি শিল্পী কলকাতা থেকে শিল্পী দাস। তো আমরা কাল বিলম্ব করছি না, আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করবেন আমাদের সনাধিতির প্রধান উপদেষ্টা এবং রবীন্দ্র গবেষক, আমাদের প্রাণের মানুষ, শ্রদ্ধার মানুষ আশরাফ হোসেন। আমরা চলে যাচ্ছি তার কাছে, তাকে অনুরোধ করব আমাদের এই আজকের আয়োজন উদ্বোধন করার জন্য। কবি। হ্যাঁ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রাণ দিবস উপলক্ষে আমরা এখানে সবাই মিলিত হয়েছি সনাধিতির আয়োজনে। আমাদের সনাধিতির আয়োজনে শ্রাবণ মেঘে তুমি রবে নীরবে, এই শিরোনামে অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে। তুমি রবে নীরবে এটা তারই শব্দ, রবীন্দ্রনাথেরই শব্দ। আমরা এখানে ব্যবহার করেছি, এটা আমি ব্যক্তিগতভাবেই আমি আমাকে বললো যে নামটা আমি দিলাম শ্রাবণ মেঘে তুমি রবে নীরবে। শ্রাবণের মেঘ যখন হয়, এটা আমার খুব প্রিয় একটা সময়, শ্রাবণের মেঘ, এটা আমি খুব উপভোগ করি। এই সময় তিনি নীরব হয়ে গেছেন, জাগতিক জায়গা থেকে সরে গেছেন, পরজগতে গেছেন, এই জায়গাটা নীরব হয়ে গেছে, কিন্তু সে যা রেখে গেছে তা আমরা বুদ্ধিতে চর্চা করতে চাই, শান্তি নিয়ে চর্চা করতে চাই, কারণ রবীন্দ্রনাথের নিজের ভক্ত ছিল শান্তন শান্তন শান্তন। তো আমরা শান্তিতে চর্চা করতে চাই, এই জন্যই এবার আমরা দিয়েছি শ্রাবণ মেঘে তুমি রবে নীরবে। আজকে এর উদ্বোধন ঘোষণা করছি সনাধিতির আয়োজনে, শ্রাবণ মেঘে তুমি রবে নীরবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠান এই আয়োজন, এই স্মরণ সভা উদ্বোধন করলেন আমাদের শ্রদ্ধার প্রাণের মানুষ আশরাফ হোসেন। আমরা তার কাছ থেকে আরো মূল্যবান কথা শুনবো, এবং ফাঁকে ফাঁকে আমাদের সাথে দুজন খুবই গুণী শিল্পী আছেন ওপার বাংলা থেকে, একজন সঙ্গীত শিল্পী এবং একজন আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী আছেন। তাদের কাছ থেকে ভালো ভালো রবীন্দ্রনাথের কবিতা শুনবো, আবৃত্তি শুনবো এবং গান শুনবো। তো আমরা তার আগে বোধহয় একটু আমাদের কুশলটা বিনিময় করে আসি, তারপরে বোধহয় আমরা আমাদের পরিবেশনা এবং আলোচনায় যেতে পারি। প্রথমেই চলে যাচ্ছি এখানে সবার মাইক একটু মিউট করা। আমরা চলে যাচ্ছি প্রথমেই কবি জহিরুল ইসলামের কাছে। তো আমাদের এই আজকের আয়োজনে আপনার কুশল বিনিময় করুন। ধন্যবাদ তানজিল লিটন। আসলে ওই কবি শব্দটি যতবার শুনি ততবারই এক ধরনের সলজ্জ অনুভূতি শীত দ্বারায় প্রবাহিত হয়। আসলে মূলত কবিতা চর্চার একটা প্রবণতা আমার মধ্যে রয়েছে, তবে মূলত হচ্ছে আমি একজন শিক্ষক, আমি একটা কলেজে শিক্ষকতা করি, বাংলা বিষয় অধ্যাপনা করি। প্রথমেই বলতে চাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে সনাধিতি আয়োজন যে আয়োজন করেছে শ্রাবণ মেঘে তুমি রবে নীরবে, এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করেছেন, এই জন্য নিজেকে আমি ভাগ্যবান মনে করছি। আচ্ছা, 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম মহাপ্রয়াণ দিবস। আজকের এই মহাপ্রয়াণ দিবস 22শে শ্রাবণ। শ্রাবণ
আসলেও বহন করে হচ্ছে প্রকৃতির দুঃখের যে প্রতীক। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি, কবিগুরু, তাকে স্বাভাবিকভাবেই প্রকৃতির যে ধারায় তার দুঃখে প্রকাশ ঘটাবে। আর এই কারণেই সম্ভবত 22শে শ্রাবণের আলাদা একটা দোতনা রয়েছে। সবাই আজকের অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জহুরুল ইসলাম ভাই আপনাকে। আমরা চলে যাচ্ছি আমাদের আবৃত্তি শিল্পী শিল্পী দাসের কাছে। আপনি শুভেচ্ছা বিনিময় করুন আমাদের আজকের এই আয়োজনে। নমস্কার। আমি আমার সাথে যারা যে সহশিল্পী আছেন এবং যে দুজন আলোচক আছেন এবং সঞ্চালক ভাই সৌরভ, প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। সোনা দিদির এই কবিবরণ অনুষ্ঠানে আমি আমন্ত্রণ পেয়ে আমি আনন্দিত, গর্বিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি মূলত গৃহবধূ, আমি শান্তিনিকেতনে থাকি। মূলত গৃহবধূ, তার সাথে একটু লেখালেখি করি, মূলত কবিতাই লিখি আর অল্প স্বল্প প্রবন্ধ লিখেছি আর একটু বাচিক চর্চা করি। এই আমার পরিচয়। জি, অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। আমরা চলে যাচ্ছি আমাদের সঙ্গীত শিল্পী শ্রাবস্তী দিদির কাছে। দিদি, আপনার কুশল বিনিময় করুন আমাদের এই আজকের আয়োজনে শ্রাবণ মেঘে তুমি রবে নীরবে। নমস্কার, আমি শ্রাবস্তী দাশগুপ্ত, দুর্গাপুরে থাকি। আর প্রথমেই সোনাদিতি বাচিক আড্ডা অনুষ্ঠানে সকল উদ্যোক্তা ও আয়োজককে আমার আন্তরিক ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় আশরাফ হোসেন ভাইকে। উনি আমাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন এই অনুষ্ঠানে যোগদান করার জন্য, এবং এই 22শে শ্রাবণে বিশ্বকবির মহাপ্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানাবার সুযোগ পেয়ে এই অনুষ্ঠানে সামিল হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ শ্রাবস্তী দিদি আপনাকে। তাহলে আমরা বোধহয় আমাদের আলোচনা এবং পরিবেশনার পর্বে এবার যেতে পারি। আমাদের কুশল বিনিময় হয়ে গেল। আমার কথা শোনা যাচ্ছে তো? জি জি জি, শোনা যাচ্ছে, খুব ক্লিয়ার শোনা যাচ্ছে। আমরা প্রথমে একটা গান দিয়ে বোধহয় কম শুনছি, ওইজন্য আমি ভাবছি। না না, ঠিক আছে, আমরা বোধহয় একটা গান দিয়ে শুরু করতে পারি। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় মানুষ শ্রাবস্তী দিদির কাছে। দিদি, কি গান শোনাচ্ছেন আমাদের আজকের এই আয়োজনে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে? আচ্ছা, আমরা তাহলে সরাসরি গানে চলে যাই দিদি। আচ্ছা, আমি আসছি। জি জি জি। এই অনুষ্ঠানটির নাম যেহেতু শ্রাবণ মেঘে তুমি রবে নীরবে, আমি ভাবছি এই তুমি রবে নীরবে দিয়েই আমি কবিকে প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি, ওনারই রচিত একটি গান। জি জি, আমরা তাহলে চলে যাই গানে। আচ্ছা। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী
তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে জাগিবে কাকে তব করুণ আখি তব অঞ্চল ছায়া মনে রহিবে থাকে জাগিবে কাকে তব করুণ আখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে থাকে মম দুঃখ বেদন মম সফল সপন মম দুঃখ বেদন মম সফল সপন তুমি ভরিবে সৌরভে নিশিথিনিসম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে বাহ, অসাধারণ ছিল, একদম প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো আমরা শুনছিলাম। ঠিক তো ঠিক যাই হোক, মতো শোনা দিদির কাছে যাচ্ছে? আরো, হ্যাঁ জি জি একদম ক্লিয়ার শোনা গেছে। আমরা আরো শুনবো। রবীন্দ্রনাথের গান মানে তো প্রাণের গান, তো আমরা আমি এই আরো শুনবো। গানটি তো এই এক্ষুনি পর্যায়ে এই মাত্রই ভাবলাম যে এই গানটা গাই, কারণ এই নামটা শিরোনামটা অনুষ্ঠানের শুনে আমার অন্য গান গাওয়ার কথা ছিল, কিন্তু আমি এইটাই গাইলাম। না না, ঠিক আছে, এটা তো হ্যাঁ অবশ্যই। তাহলে শুরুটা খুবই ভালো হলো। আমরা দিদির কাছে আরো গান শুনবো। আমরা এ পর্যায়ে বোধহয় চলে যাচ্ছে আমাদের আমাদের কবি জহিরুল ইসলাম, জহিরুল ইসলামের কাছে। জহিরুল জহিরুল ভাই, সে বোধহয় একটু ক্যামেরার ঝামেলা আছে, যাই হোক ঠিক করে নিক, আমরা আবার থেকে নিয়ে নেবো। আমরা শিল্পী দাস দিদির কাছ থেকে তাহলে একটা আবৃত্তি শুনে আসি। দিদি, আমাদের এই আজকের আয়োজনে কি শোনাচ্ছেন? আপনার প্রথম পরিবেশনা কি থাকছে? হ্যাঁ, আমার প্রথম পরিবেশনা হচ্ছে রবীন্দ্রনাথের গীতালি কাব্যগ্রন্থের অঞ্জলি। আচ্ছা গীতালি জি, তাহলে কাব্যগ্রন্থ, আমরা পরিবেশনায় চলে যাই। হ্যাঁ, গীতালি কাব্যগ্রন্থের অঞ্জলি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালাই রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দ্বীপ মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হেমর অতিথি যত তোমরা এসেছো এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছো প্রাঙ্গণে। যখন গিয়েছো চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। বাহ,
চমৎকার ছিল। আমরা বোধহয় কবি জহিরুল ভাইকে পেয়ে গেছি, আমরা একটু তাকে নিয়ে নিচ্ছি। তার সাথে আমরা আজকে আসলে কি বলে রবীন্দ্রনাথকে স্মরণ করেই আমাদের এই আজকের আয়োজন, সুতরাং তাকে তার বিষয়ে যদি আমরা, আমাদের তো কথা বলা অবশ্যই দরকার। আমরা কবির কাছে যে বিষয়টা আর কি জানতে চাইবো, এটা আমাদের শ্রোতা দর্শক যারা আছে তারাও বোধহয় আমাদের সাথে একমত হবে যে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা হওয়া উচিত। যে রবীন্দ্রনাথ কারো কারো কাছে অপ্রাসঙ্গিক হয়ে ওঠে, আবার কারো কারো কাছে প্রাসঙ্গিক হয়ে ওঠে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা ঘটে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন কবি? প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিকের বিষয়টি এসেছে। রবীন্দ্রনাথ হলেও প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক, এই আলোচনা আলোচনার যে বিষয়টি নির্ধারিত হয়েছে এই অর্থেই আমার কাছে মনে হয় যে খুব বেশি প্রয়োজন নেই। কারণ রবীন্দ্রনাথ যারা বাংলা ভাষা এবং চর্চা করে তাদের কাছে অবশ্যই অবশ্যম্ভাবীভাবেই প্রাসঙ্গিক। আমি একটি কথা বলতে চাই যে বিষয়টি আমরা যে প্রাসঙ্গিকতার বিষয়টি আসতে পারে যে আমাদের যে নতুন প্রজন্ম যারা আমাদের গর্ব অহংকার, তাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গ্রহণযোগ্যতা বা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তাদের যে ধারণা বা রবীন্দ্রনাথ ঠাকুরকে পাঠ করা বা চর্চা করার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে হয়তো কিছু প্রশ্ন থাকতে পারে। তবে আমি যে বিষয় স্মরণ করিয়ে দিতে চাই সেই বিষয়টি হলো, দেখুন আমাদের চারপাশে লোকের অভাব নেই, কিন্তু মানুষের অভাব আছে। আমাদের চারপাশে নেই, কিন্তু ব্যক্তিত্ববান মানুষের অভাব আছে। আমাদের চারপাশে ব্যক্তিত্ববান মানুষের অভাব নেই, কিন্তু ব্যক্তিত্বের অভাব রয়েছে। আর সেই অনন্য সাধারণ বিশ্বজনীন ব্যক্তিত্বের অধিকারী হলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিকের যে বিষয়টি এসেছে সেক্ষেত্রে বলতে চাই যে বিষয়টি আমরা আলোকপাত করতে পারি। যেমন আমরা যারা বাংলাদেশি, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমাদের দেশটি স্বাধীন হয়েছে। এই যুদ্ধের অব্যবহিত পূর্বে, যুদ্ধের পূর্বের সময়টা নিয়ে যদি আমরা আলোচনা করি, তখন রবীন্দ্রনাথ একটা বিশাল একটা অনুষঙ্গ ছিল, বিরাট একটা অনুষঙ্গ ছিল। পাকিস্তান সরকার বা পাকিস্তান পন্থী যারা ছিল তারা রবীন্দ্রনাথের যে চর্চা, সেই চর্চা কিন্তু বাংলাদেশে মানে পূর্ব পাকিস্তানে নিষিদ্ধ করেছিল। কিন্তু আমাদের দেশের আমরা যারা বাঙালি ছিলাম আমরা কিন্তু সেটা মানিনি। আমাদের রবীন্দ্র চর্চার জন্য, রবীন্দ্রনাথকে পড়ার জন্য, রবীন্দ্রনাথকে জানার জন্য আমাদেরকে কিন্তু রীতিমতো সংগ্রামের একটা লেখককে পড়ার জন্য, জানার জন্য, চর্চার জন্য সংগ্রাম করার ইতিহাস আসলেও পুরো পৃথিবীতে আর কটি আছে সেই বিষয় যথেষ্ট হয় রাখে। রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠিক এইভাবেই ধারণভাবে লালন করেছে। আমি সুনেত্রা ঘটকের একটি কবিতা পড়েছিলাম। সেই কবিতায় দেখেছি যে মার কাছ থেকে মেয়ে কিভাবে রবীন্দ্রনাথকে পাচ্ছে, এর গন্ধ, এর যে শব্দ, তারপর গানের লাইন, এই অভিশাপ না বিষয়গুলো ধীরে 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 একটি কন্যা বা একটি মেয়ের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করছে এবং দৈনন্দিন জীবনযাপনের মধ্য দিয়েই রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনার প্রয়াস পাচ্ছে। দৈনন্দিন জীবনযাত্রায় রবীন্দ্রনাথকে অনেকের কাছেই অনেক সৌভাগ্যের বিষয়। এই জায়গায় যে প্রাসঙ্গিকতা আছে সেই প্রাসঙ্গিকতার সাথে কিন্তু আমাদের বাংলাদেশের যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতার বেশ ভিন্নতর মাত্রা রয়েছে। আমরা রবীন্দ্রনাথকে দৈনন্দিন ভাবেও যেভাবে চর্চা করি, আমাদের স্বপ্ন, সাধনা, আশা, আকাঙ্ক্ষায় রবীন্দ্রনাথ
অতপ্রতভাবে জড়িয়ে আছে। রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা বাংলা সাহিত্যে একেবারেই অবিচ্ছেদ্য। আমি ডক্টর হুমায়ুন আজাদের একটা উদ্ধৃতি মনে পড়েছে। ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন যে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যকে একটি ধাক্কা দিয়ে 500 বছর এগিয়ে দিয়ে গেছেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর একটা ধাক্কা দিয়ে আমাদের বাংলা সাহিত্যকে 1000 বছর এগিয়ে দিয়ে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে রুচিবোধ শিখিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের নৈতিকতা শিখিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মানবতা শিখিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে উন্নত সমাজ চিন্তা করতে শিখিয়েছেন, উদার মানবিক হওয়ার মূল মন্ত্র তিনি শিখিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত বাংলা ভাষীদের কাছে বাঙালি সংস্কৃতির যারা চর্চা করে বাংলা ভাষা এবং সাহিত্যের একটি অনন্য সাধারণ অংশ। যে বিষয়টি আসতে পারে যে অপ্রাসঙ্গিক যে ব্যাপারটা, অপ্রাসঙ্গিক রবীন্দ্রনাথকে যদি আমরা অপ্রাসঙ্গিক হিসেবে আলোচনায় আনতে চাই তাহলে দেখা যাবে যে সাহিত্যের প্রাসঙ্গিকতা আর অপ্রাসঙ্গিকতা আলোচনায় চলে আসবে। আসলে এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে আমাদের নতুন প্রজন্ম এমনিতেই সাহিত্য থেকে অনেকটাই বিমুখ। তবে আনন্দের বিষয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি আছে, পশ্চিমবঙ্গে নিশ্চয়ই সেই ধরনের কোনো রীতি পদ্ধতি হয়তো প্রচলিত আছে। আমাদের প্রতি শ্রেণীতেই মূলত রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা পড়াই। তো রবীন্দ্রনাথ ঠাকুর আমরা পড়াতে গিয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে যেভাবে হিপনোটাইজড করতে পারি, যে মুগ্ধতা দিতে পারি এবং তাদের এই কচি মনের মধ্যে রবীন্দ্রনাথের যে ভাবনা সেই ভাবনাটাকে আমরা ছড়িয়ে দিতে পারি। আমরা প্রচন্ডভাবে আশাবাদী যে রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য কর্মের জন্য তো বটেই, আমাদের এই নতুন প্রজন্ম রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব সুন্দরভাবে বুঝতে পারবে, ধারণ করতে পারবে, চর্চা করতে পারবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। বাহ, আপনি খুব সুন্দর করে আর কি আমাদের বোঝালেন। আসলে এটা আসলেই দরকার সত্যি। তো আমরা কবি জহিরুল ইসলামকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। আমরা তার কাছে আবারও ফিরবো, আরো মূল্যবান বক্তব্য শুনবো, রবীন্দ্রনাথ বিষয়ক অনেক আলাপ হবে। তো আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক এবং আমাদের শ্রদ্ধার মানুষ চিত্র ভাস্কর আশরাফ হোসেনের কাছে। আমরা তার কাছ থেকে অনেক না জানা তথ্য বোধহয় জানতে পারবো। আর যে বিষয়টা নিয়ে খুব কম চর্চা করে অনেকেই, রবীন্দ্রনাথের চিত্রকর্ম কিংবা তার কর্মকাণ্ড। রবীন্দ্রনাথের কবিতা, গান, উপন্যাস নিয়ে অনেক আলোচনা হয়। তো আজকে কবির কাছে আমার যেটা জানতে চাওয়া, কারণ তিনিও একজন চিত্র ভাস্কর, তার কাছে আমার যেটা জানতে, বিখ্যাত চিত্র ভাস্কর, তার কাছে যেটা জানতে চাওয়া সেটা হচ্ছে রবীন্দ্রনাথের চিত্রকর্ম ও মানে কর্মকাণ্ড সম্পর্কে আপনি আমাদেরকে একটু অবহিত করুন। না জানা যেসব কথা আছে সেগুলো আমরা একটু জানতে চাই, আমরা নতুন প্রজন্ম যারা, এবং জানাতে চাই। ধন্যবাদ তঞ্জির। জি জি জি। রবীন্দ্রনাথের চিত্রকলা হচ্ছে একটা কবিতা, আমার কাছে কবিতা, রবীন্দ্রনাথের কাছেও কবিতা, কিন্তু রবীন্দ্রনাথ হয়তো প্রকাশ করেনি বা বলেনি কখনো, কারণ তার ভিতরে ছিল রহস্যময়তা, তার ভিতরে ছিল রঙের গভীরতা, তার ছবির মধ্যে কোনো পার্সপেক্টিভ ছিল না, ডাইমেনশন ছিল না, যেগুলো অন্যান্য শিল্পীদের মধ্যে থাকে। তিনি কাজ করতে করতে খুব বিক্ষিপ্ত ভাবে কাজ করতেন, এত রাফ টোন দিতেন, এত টোন ইউজ করতেন। উনি এন্টি লাইন ব্যবহার করতেন। এন্টি লাইন সম্বন্ধে সাধারণদের হয়তো বোধগম্য হবে না, যারা শিল্পী আছেন তারা বুঝবেন এন্টি লাইন কি। উনি একমাত্র এন্টি লাইন ব্যবহার করতেন আমাদের দেশে প্রথম, এবং উনি প্রথম ছবিকে বিশ্বমাত্রায় নিয়েছেন, কারণ ওনার ছবি বিশ্বমাত্রার ছবি। উনি ভারতীয় ছবি আঁকেননি, উনি বাংলাদেশের ছবি আঁকেননি, উনি ইউরোপের ছবি আঁকেননি, উনি ওনার ছবিতে স্বকীয়তা ছিল। তো যেটা বলছিলাম যে তার ছবি একটা কবিতা, ও ওনার কবিতা, গল্প, উপন্যাস, গানের
লিরিক লিখতে লিখতে, গানে সুর দিতে দিতে যে মূর্ছনা জাগতো, সেই মূর্ছনা প্রতিফলন শেষ বয়সে হচ্ছে ছবি। কারণ যেখানে তিনি সবকিছু করেও শেষ করতে পারেননি, তার ভিতরের বেদনা, বেদনার সুখ, আনন্দ, আনন্দর সুখ এবং যন্ত্রণাগুলো সম্পূর্ণ কবি যখন প্রকাশ করতে পারেন নাই, আমার কাছে মনে হয়েছে সে তখনই ছবিতে হাত দিয়েছেন। যদিও তার ছবি আঁকার বিষয়টা অনেক ছোটবেলা থেকেই শুরু। তার জন্য একজন গৃহশিক্ষকও ছিল। যখন ছোটবেলায় সে পাঠশালায় যেত, পাঠশালা থেকে এসে তার ছবি আঁকার একজন শিক্ষক ছিল। কদিন সে ছবি এঁকেছে, আর রবীন্দ্রনাথের ছবি দেখেছে অনেক। রবীন্দ্রনাথ দেখেছে অবনীন্দ্রনাথের ছবি, নন্দলালের ছবি, সেখান থেকেও সে ইন্সপায়ার। সে যখন কাদম্বরীর সাথে কাদম্বরী তো কবিতা লিখতেন, কবিতা শোনাতেন, গান শোনাতেন, তখন সে কাদম্বরীর খাটে শুয়ে শুয়ে, সে তখনও ছোট, দুপুরবেলা কথা বলতে বলতে হয়তো ঘুমিয়ে গেছে। এই ঘুমানোর আগ মুহূর্তে সে একদিকে কথা বলেছে, আরেকদিকে তার ওই দেয়ালের সুরকি ওঠা জায়গাগুলোর দিকে তাকিয়ে ওখানে বিচিত্র ছবি দেখেছে, বিচিত্র মানুষের ছবি, বিচিত্র পশু পাখির ছবি, যা বাস্তবের সাথে অনেকটাই মিল নাই। এরকম ছবি দেখতো তিনি। এবং পরবর্তী পর্যায়ে তার ছবি গুলো কবিতার মধ্যে এসেছে। কবিতা কাটতে, যে কবিতা কাটাকাটি করতে, যে যেখানে তিনি মনে করেছেন ভুল হয়েছে, সেটা কাটতে গিয়ে ওখানে হিংস্র পশুর ছবি এসেছে, হিংস্র মানুষের ছবি এসেছে। মানুষ না, অথচ মানুষ মনে হয়েছে, পশু না কিন্তু পশুর মতো মনে হয়েছে, অন্যরকম অবয়ব আসছে। এই কাটাকুটি করতে করতে অনেক সময় সেখানে তিনি কাটাকাটি করেছেন। শেষে যখন তিনি আর্জেন্টিনায় ওকাম্পোর বাসায় যান, সেখানে যখন কবিতা লিখতে থাকেন, সেই কবিতা লেখার সময় তিনি কাটাকাটি করেন। ওটা দেখে ওকাম্পোর খুব উৎসাহ হয় এবং তাকে ইন্সপায়ার করতে থাকে ছবি আঁকার ব্যাপারে। তখন থেকেই তার পুরোদমে ছবি আঁকা শুরু হয় 61-62 থেকে। তার বয়স যখন 61-62, সেই সময় থেকে। তো কবিতা আসলে চিত্তকে ধারণ করে, আর চিত্ত হচ্ছে কবিতাকে আত্মস্থ করে। কবিতা এবং চিত্ত দুটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আর এটা দুজন যখন দুজনের সাথে জড়িত হয়ে যায়, সেখানে একটা শুয়ের সুতো বুনে তারপর যখন নকশি কাঁথা বুনে, ব্যাপারটা ওরকমই হয়ে যায়। তার ছবিতে যদি আমি এভাবে বলি, কবিতা চিত্তকে ধারণ করে আর চিত্ত কবিতাকে আত্মস্থ করে। মালা গাঁথে, তাতে সুই থাকে, সুতো থাকে, রং থাকে, থাকে নানা বেদনার ব্যঞ্জনা, কখনো তা বেগবান, কখনো তা স্থির। যখন বেগবান হয় তখন সে অনেক দূরের, আর যখন সে স্থির হয়ে একটা সুর বাঁধে, সেটা যেন কাছের, প্রাণের। আর দূরের যা ঝাপসা হয়ে যায়, সে যেন মরীচিকা হয়ে যায়। আর যখন তা স্থির হয়ে খুব প্রাণের হয়ে যায়, তখন বিলীন হয়ে যায়। সেটা কি দূরের বা সেটা কি কাছের, কি হলো কি না হলো, সেখানে আলোই কি, সেখানে ছায়াই কি, দূরত্বই কি আর নিকটত্বই কি, সব যেন একই সূত্রে গাঁথা হয়। যেমনটা আমরা, আমাদের এখানে শিল্পী আছে, গান গাইছে, গানের সম্বন্ধে সবাই সজাগ। যখন বীণাটা পড়ে থাকে বা আমার সেতারটা পড়ে থাকে, হারমোনিয়ামটা পড়ে থাকে, যতক্ষণ পর্যন্ত যন্ত্রী সেখানে আঙুল না লাগায়, ততক্ষণ পর্যন্ত সে বেজে ওঠে না, সে কথা বলে না, ততক্ষণ পর্যন্ত সে কাঠের একটা বাক্স মাত্র। যে যন্ত্রী ছুঁয়ে দিল, সেখানে প্রাণে সুর লাগলো। আর এই সুরটা যেন মূর্ছনা হয়ে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যায়। তার ছবিগুলো এরকম রহস্যময় ছিল। আর এই রহস্যময় তার নিজের থেকে তৈরি করা। আমি তার কিছু প্রেমের উপরে কাজ করেছি, তখন আমি এই কথাগুলো আমার প্রবন্ধে বলেছি। সেটা হচ্ছে যে সে যেন নিজে ইচ্ছে করেই কিছু ক্রিয়েট করতো মানুষের মানুষের সম্পর্কগুলোর মধ্যে। আমরা দেখেছি কাদম্বরীর সাথে তার সম্পর্কের ব্যবধান, খুব কাছাকাছি, রাগ, তারপরে কাদম্বরী তাকে তুচ্ছ করে দেখা,
সেটাও তার ভিতরে অভিমান তৈরি করা, সে নিজে ইচ্ছে করে খুনসুটি করা, নানা বিষয় নিয়ে পরবর্তী পর্যায়ে সে যখন 70 বছর বয়স, 17 বছরের মৈত্রী দেবী, সেই মৈত্রী দেবীর তখন 17 বছর বয়স, তার সাথে বয়সের কি ডিফারেন্স, অনেক 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 দূরত্ব, কিন্তু তারপরে তার সাথে যে বন্ধুত্ব সুলভ আচরণ, তার সাথে যে বন্ধুত্বের সখ্যতা, প্রণয়ের সখ্যতা, ভালোবাসার সখ্যতা, এই প্রতিটা বিষয়ই তার সাহিত্য, কবিতা, উপন্যাস এবং চিত্রকলায় এসে আমরা পেয়েছি, যেটা প্রতিনিয়ত প্রত্যেকের প্রাণে বাজে, সুর বাজে, মূর্ছনা হয়, মূর্ছনা ধরে। সেটা যেন মেঘের শব্দ শুনলেও হয়, শ্রাবণের রাতে বৃষ্টিতে স্নাত চাঁদ দেখলেও হয়। এই সবগুলো মিলিয়েই তার কাছে ছবি এসেছিল তার 61-62 বছর বয়সে, যা নিয়ে সে পাগলের মতো ছবি এঁকেছে এই 12টা বছরে, প্রায় 3,500 থেকে 3,500 ছবি। অনেকগুলো ছবি হয়তো নেই, কিছু ছবি আছে, তার মধ্যে সব ছবি যে তার কোনো শিল্পীরই সব ছবির সব সৃষ্টি মহত্ব পায় না, তারও তেমনি। তার ভিক্টর ওকাম্পোর যে পোর্ট্রেট, সেটা মাস্টার কপি, ওটা দেখলে বোঝা যায় যে সে কত উঁচু মানের শিল্পী ছিল, এবং সে কাজের সময় বলতো যে আমি এইভাবে কাজ করেছি। কাজের মধ্যে আরেকটা ব্যাপার ছিল, ছবি আঁকার সময় তার ছবি যখন আঁকতে থাকতো, ইচ্ছে করে সে রঙের দিকে কখনো তাকাতো না, কি রং নিচ্ছে, পেলিকেন কালি ইউজ করতো, জার্মান থেকে আসতো পেলিকেন কালিগুলো, পেস্টাল কালার গুলো, এগুলো সব জার্মান থেকে আসতো তার কাছে, সেগুলো দিয়ে ছবি আঁকতো। কি দিয়ে ছবি আঁকছে তার সেদিকে ভ্রুক্ষেপ নেই, পাগলের মতো সে ছবি আঁকছে, রঙে চুবাচ্ছে আর এগিয়ে যাচ্ছে। কখনো কখনো এন্টি লাইন দিচ্ছে, কখনো খুব অ্যাঙ্গুইশ ছিল তার ভিতরে, প্রচন্ড রকমের অ্যাঙ্গুইশ, তীব্র ক্ষোভ, তীব্র যন্ত্রণার ক্ষোভ যেটাকে বলে, সেটা দিয়ে সে যেন ছবি এগিয়ে যাচ্ছে। যখন কেউ এসে বললো যে ছবি তো বেশ সুন্দর হয়েছে, সাথে সে কালি ঢেলে নষ্ট করে দিল, আবার সে ওখান থেকে উৎকর্ষতা করলো তার ছবি। সে মানুষকে এইভাবেই দেখতো, সে নিজের মুখে এই কথা বলেছে যে আমি আমি এইভাবে যখন ছবি আঁকি, আমি মানুষকে ওইভাবে দেখি, একবার সব নিয়ে আসছে, আবার সব ধ্বংস করে তাকে ভিতর থেকে বের করছে, তার রূপ দেখছে। তার কাজই ছিল মানুষের রূপ দেখে মানুষের ভেতরের রূপ বের করা। হ্যাঁ, এটা যেন তার সাধনা ছিল, এই সাধনার থেকেই সে উঁচু সাধনার দিকে চলে গেছে। যে উঁচু উঁচু মার্গের সাধনার কথা আমি যদি বলি, সেটা হচ্ছে যে তার ছবি তো পরে এঁকেছে তার 62-র দিকে, কবিতা, উপন্যাস, গল্প, গান, সুর, ছবি পর্যন্ত এসে তার ভিতরে একটাই সাধনা ছিল, সেটা হচ্ছে যে সে কার কাছে সমর্পিত করবে তাকে, সেই সমর্পণের জায়গাটা খুঁজে বেরিয়েছে সে প্রতিনিয়ত। তার মাঝে কেউ আসছে তার জীবনে, নাটকীয় ভাবে আসছে, আবার নাটকীয় ভাবে চলে যাচ্ছে, জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সেটাকে উপভোগ করেছে, সকল দুঃখকেও সে খুব আনন্দ সহকারী, তাকে কখনো দুঃখ যেন ছোঁয়নি। আপনি খেয়াল করবেন, যারা দর্শক শ্রোতা আছেন তারা খেয়াল করবেন বিষয়টা, 1902 সালে মৃণালী মারা যায়, 1903-এ রেণুকা তার বড় মেয়ে মারা যায়, 1905-এ দেবেন্দ্রনাথ মারা যায়, 1907-এ সোমেন্দ্রনাথ ছেলে যাকে খুব ভালোবাসত সেও মারা যায়। একাধারে এত মৃত্যুকে সে সহ্য করেছে। আমার জানা মতে ওনার মেয়েকে যখন শ্মশান থেকে আসে, শ্মশান থেকে আসার সময় কিছু লোক তাকে ঘিরে বসে, তার সাথে কিছু কুশল বিনিময় করতে যায়, সে অকাতরে কথা বলে যাচ্ছিল, তার পাশে যে ছিল সে বলল যে ওনার মেয়ে মারা গেছে, আপনারা পরে কথা বলেন। কিন্তু সে খুব সাবলীল ছিল, কোনো উৎকণ্ঠা ছিল না। এরকম একটা মিটিংয়েও সে রাত্র 9টায় মিটিং ছিল, 9টার সময় সে উপস্থিত হয়েছে। সেখানে একজন বলেছিল যে আপনার এটা মেয়ে না ছেলে, কথা আমার ঠিক মনে পড়ছে না, তো দুঃখিত সেজন্য। তার মেয়ে অথবা ছেলের জন্য বলেছিল যে আমি শুনেছিলাম আপনি ছেলে আপনার মেয়ে অসুস্থ। তখন সে বলল যে ও তো মারা গেছে, আমি শ্মশানে দিয়ে আসছি।
সবাই অবাক হয়ে গিয়েছিল। এই যে তার শক্তি, প্রতিনিয়ত আমার মনে হয় তার মনকে সে নিজে শাসন করত, কিভাবে চলতে হবে পথ, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে। তো আমাদেরও নিজেকে নিজের পশুকে, প্রত্যেকের ভিতরে পশু আছে, পশু তো নানাভাবে চলে যায়, নানা দিকে, অনৈতিক দিকে বেশি যায় ভেতরের পশুটা। সেই ভেতরের পশুটাকে রবীন্দ্রনাথ শাসন করত তার ভালো কাজের জন্য, পৃথিবীকে কিছু দেওয়ার জন্য, আমাদেরকে কিছু দেওয়ার জন্য। আমরাও আমাদের পশুগুলোকে শাসন করব এই বিশ্বাস রাখি। আজকে এতটুকু বলবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা বোধহয় অনেক না জানা যেসব বিষয় আসলে সচরাচর না, সেরকম কিছু বোধহয় জানতে পারলাম। আর এটাই শেষ না, আপনার কাছ থেকে আরো জানার আছে, কারণ আমরা যারা তরুণ বা যারা দেখছি বা যারা জানে না, তাদের এগুলো বোধহয় জানা প্রয়োজন। আর এই জন্যই আমাদের এই স্মরণ করা আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। তো যাই হোক, আমরা ফিরবো, আমাদের সাথে আরো গুণী শিল্পীরা আছেন, তাদের কাছ থেকে একটু পরিবেশনা শুনবো, আবার আমরা আলোচনায় ফিরবো। আমরা নিয়ে নিচ্ছি আমাদের গানের শিল্পী শ্রাবস্তী দিদিকে। দেখা যাক তিনি এবার আমাদের কি গান পরিবেশন করে শোনায়। এই পর্যায়ে কি গান শোনাচ্ছেন আমাদেরকে, বলুন। নমস্কার। আমি জি জি। এখন একটি পূজা পর্যায়ের গান শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের, ভীমপলশ্রী রাগে আধারিত, তেওড়া তালের ওপর। যদিও এই গানটির সাথে পাখোয়াজ বাদ্য না হলে খুব একটা ভালো লাগে না, কিন্তু এখন কিছু করার নেই। আর আমার মনে হয় আমার যেটুকু সীমিত জ্ঞান বা বুদ্ধি রবীন্দ্র সাহিত্য চর্চা দীর্ঘদিন ধরে করে বা রবীন্দ্রসঙ্গীত গান করে, তাতে আমার সবসময় মনে হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুকে কখনো খুব ভয়াবহ ভয়াল কোনো রূপ হিসাবে মনে করতেন না। তিনি মৃত্যুর মধ্যেও একটা নান্দনিকতা খুঁজে পেতেন। হ্যাঁ, তিনি মৃত্যুর মধ্যেও একটা জীবনের এক স্তর থেকে আর এক স্তরে উত্তীর্ণ হওয়ার কথা ভাবতেন। হ্যাঁ, জীবনকে তিনি কখনো, মৃত্যুকে তার চোখে কখনোই খুব একটা ভয়াল, যদিও জীবনে তিনি অনেক মৃত্যুর দেখেছেন এবং অনেক প্রিয়জনকে হারিয়েছেন, অনেক শোক পেয়েছেন, কিন্তু তিনি যেহেতু মহাকবি, উনি এক অন্যরকম ধরনের মানসিকতার মানুষ ছিলেন, তাই তাকে মৃত্যু সম্পর্কে চেতনা আমাদের সাধারণ মানুষের সঙ্গে একেবারেই মিলত না। তিনি মৃত্যুকে তার সৃষ্টির মাধ্যমে, গান কবিতা রচনার মাধ্যমে মৃত্যুকেও সুন্দর একটা রূপ দিয়েছিলেন। তাই মাত্র 20 বছর বয়সে উনি ভানু সিংহের পদাবলীতে লিখেছিলেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। তিনি মরণকেও যেন জীবন থেকে মৃত্যুর পথে একটা অভিসার হিসাবে বর্ণনা করেছেন। এবার আমি আমার একটি গান শোনাচ্ছি। চমৎকার ব্যাপার, আপনিও খুবই ভালো বললেন আর কি, সমৃদ্ধ হচ্ছে। তো তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের গান পরিবেশনে, রবীন্দ্রসঙ্গীত। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। তাই দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা, দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে
তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি পতিত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। বাহ, চমৎকার পরিবেশনা ছিল। সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত আমরা শুনলাম। আমরা দিদির কাছ থেকে আরো রবীন্দ্রসঙ্গীত শুনবো সেই আশাই করছি। আমরা এই পর্যায়ে বোধহয় একটু আবৃত্তি শুনে আসি। একটা গান হলো, একটা আবৃত্তি শুনি। আমাদের সাথে আছে আমাদের আবৃত্তি শিল্পী দাস দিদি। দিদি, তো এই পর্যায়ে কি আবৃত্তি শোনাচ্ছেন রবীন্দ্রনাথের? হ্যাঁ, রবীন্দ্রনাথ ছিলেন সর্বগ্রাসী প্রেমিক মানুষ। তিনি জি, নরনারী, যদিও একজন মন্তব্য করেছেন যে সর্বগ্রাসী এক প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর, একজনে অবশ্য করেছেন, ভালো লাগলো, বলুন। আমি মনে করি তিনি ছিলেন সর্বগ্রাসী প্রেমিক মানুষ। তিনি জীবনকে যেভাবে ভালোবাসতেন, মানুষকে যেভাবে ভালোবাসতে পেরেছেন, প্রকৃতিকে যেভাবে ভালোবাসতে পেরেছেন, নিজেকেও ঠিক ততটাই ভালোবাসতে পেরেছেন। তার জীবনের শৈশব থেকে মৃত্যু তাকে আলিঙ্গন করেছিল। তার মায়ের মৃত্যু দিয়ে শুরু, মৃত্যু তাকে আলিঙ্গন করেছিল। কিন্তু যত তার বয়স বেড়েছে, তার চেতনা বোধ উন্মোচিত হয়েছে, ততই আমরা তার লেখায় দেখতে পাচ্ছি যে তিনি মৃত্যুকে আলিঙ্গন করছেন। তো যাই হোক, মৃত্যুর প্রসঙ্গে আমি পরে আসব। এখন তার প্রকৃতি প্রেম এবং নরনারীর প্রেম দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে বর্ষার দিনে কবিতায়। রবীন্দ্রনাথের প্রিয় ঋতু ছিল বর্ষা। আর বর্ষা মানেই সব মানুষের মনেই একটা প্রেমের আভাস দেখা যায়, একটা প্রেম সিক্ত হৃদয় দেখা যায়। তো সেই রকমই একটি কবিতা মানসী কাব্যগ্রন্থের বর্ষার দিনে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, এমনও দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব। বলিতে বেথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নীরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি সাথে তার, তাহাতে আসে যাবে কি বাকার। আছে তো তার পরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে তারে বলা যায়। বাহ, চমৎকার ছিল।
আবৃত্তি একদম প্রাণবন্ত ছিল। শ্রাবণ মাসে সেই বিখ্যাত কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা আপনার কাছে আরো ভালো আবৃত্তি শুনবো। তার আগে বোধহয় আমরা একটু কবির কাছে চলে যাই। কবির কাছ থেকে, আমাদের কবি জহিরুল ইসলাম, তার কাছ থেকে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে দেখি আর কি কি জানতে পারি বা জানাতে পারি যারা দেখছে। আপনার কাছে আর কি, রবীন্দ্রনাথ তো আসলে অনেক বড় একটা ব্যাপার। তাকে তো আসলে আমরা এই স্বল্প সময়ে 1-1.5 ঘন্টায় তাকে তো আর বাঁধা সম্ভব নয়। তাকে মানে তার ভেতরেও আমরা যতটুকু আর কি পারি, আমাদের ছোট ছোট কিছু বিষয় যদি নতুন করে বা জানাতে পারি তরুণ প্রজন্মকে, বা যারা না জানে, তো তাকে স্মরণ করে যদি তাকে আমাদের শ্রদ্ধা, বিনীত শ্রদ্ধা যদি জ্ঞাপন করতে পারি। আপনার কাছে আর একটা বিষয় জানবার ছিল যে এই বাংলা শিল্প সংস্কৃতিতে ক্লাসিক বা ধ্রুপদী বিষয়টা মানে কখন থেকে শুরু হলো, বা রবীন্দ্রনাথের সাহিত্যে কেমন পাই আর এখন কি অবস্থা এর ব্যবহারে? এটা তো বেশ কি বলা যায়, জটিল একটি প্রশ্ন। হ্যাঁ, ক্লাসিজম, ধ্রুপদী, হ্যাঁ, ধ্রুপদীর বিষয়টি আমরা কিছুটা পড়েছি। যে বিষয়টার ধারণা হচ্ছে যে ক্লাসিজম এটি একটি সাহিত্যিক মতবাদ। এটি একটি সাহিত্যিক দৃষ্টিভঙ্গি। লোকে যাকে ধ্রুপদী সাহিত্য বলে সেটাই হচ্ছে ক্লাসিক বা ক্লাসিজম। সাধারণত যে সাহিত্যে সুসংযত রীতি, গাম্ভীর্যপূর্ণ ভাষা, ঐতিহ্যের অনুবর্তন ইত্যাদি থাকে, সেই সাহিত্যগুলোকেই মূলত ক্লাসিক বা ধ্রুপদী সাহিত্য বলে। মোট কথা হচ্ছে কবি যখন জগৎ ও জীবনের বিভিন্ন ভাব একটা সুনির্দিষ্ট নিয়মের মধ্যে ধীরস্থিরভাবে অত্যন্ত পরিমিতভাবে উপস্থাপন করেন, সেটাই হচ্ছে ক্লাসিক সাহিত্য, ধ্রুপদী সাহিত্য। তো ধ্রুপদী সাহিত্যের বিষয়টি বেশ ব্যাপক এবং বিস্তৃত। আমরা যদি গ্রিক ট্র্যাজেডির দিকে তাকাই, গ্রিকের হোমরের ইলিয়াড, ওডিসি আছে। আমাদের যদি সংস্কৃত যে সাহিত্য আছে, আমাদের যে প্রাচ্য দেশীয় যে আপনার ক্লাসিক সাহিত্য রয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হতে পারে রামায়ণ, মহাভারত। তো এগুলোর মধ্যে আবার বেশ কিছু বিভাজন আছে। সেই বিভাজনের দিকে আমরা না গিয়ে, যে আপনি যে প্রশ্নটা করেছেন ধ্রুপদী সাহিত্য, ধ্রুপদী সাহিত্যটাকে আমরা খুব যদি সরল করি, সরলীকরণ করলে যে সাহিত্যের একদম সময়ের বিবর্তনেও শেষ হয় না, যে সাহিত্যের আবর্তন দীর্ঘ সময় পর্যন্ত বজায় থাকে, সেটা হাজার বছর। দুঃখিত, কবির বোধহয় ফোন এসেছে, একটু কেটে দিয়ে নেন, অসুবিধে হবে না। আমরা একটু আমাদের আরেকজন বিজ্ঞ মানুষ, আমাদের শ্রদ্ধার মানুষ, তাকে নিয়ে নিই। আমরা আশরাফ সাহেবের কাছে কিছু কথা শুনি, যেহেতু আমাদের কবির বোধহয় ফোন চলে এসেছে। আসলে এরকম হয়, ফোন বিভ্রাট, নেট বিভ্রাট, বিদ্যুৎ বিভ্রাট। প্রযুক্তি যতটা আমাদের উন্নত করেছে, আবার কিছু ত্রুটি রেখেও গিয়েছে। তো আমার সাথে বোধহয় একমত হবেন। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি। হ্যাঁ, জি জি জি, যেটা আর কি বিভ্রাটের কথা বললাম, আমি জানি না আমি ঠিক বলেছি কিনা। তো আপনার কাছে, ঠিক আছে, আমাদের যত উন্নত করেছে, ফাঁকে আমাদের কিছু ত্রুটির ব্যবস্থাও রেখেছে। যাই হোক, তার ভেতর থেকে আমাদের এগিয়ে যেতে হবে। এটাই জীবন। জীবন মানেই তাতে বহু রকম ঝামেলা থাকবে, আর এই ঝামেলার ভেতরে হেঁটে যাওয়াটাই জীবন। তো আমরা আপনার কাছে রবীন্দ্রনাথ সম্পর্কে আরো কিছু আলোচনা শুনতে চাই, মানে জানতে চাই। তো জানার যে বিষয়টা, যে অনেকে বলে যে রবীন্দ্রনাথ দ্বারাই নাকি অনেকের রুচি তৈরি হয়েছে, মানে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আসলে কতটুকু তাদের রুচি তৈরি হয়েছে বা হচ্ছে কিনা, কিংবা সাহিত্যেরও রুচি তৈরি হয়েছে কিনা, সাহিত্য, গানে, শিল্পকর্মে? আসলে রবীন্দ্রনাথ তো সাহিত্য শিল্পের, শিল্পকলা, সাহিত্য প্রত্যেকটা বিষয়ে তার বিচরণ অসাধারণ ছিল। এমনকি ফিল্মিক জগৎ যখন শুরু হলো, আমার জানা মতে সেটাও তার পদচারণা ছিল, তার গান ব্যবহৃত হতো তিনি জীবিত অবস্থায়। নাটকে তো তার পারদর্শিতা ছিলই। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন, আমাদেরকে যদি একটু জানাতেন। নাটক তিনি করেছেন, সেটা হচ্ছে ওই মঞ্চে নাটক করেছে। জি জি জি, সেটাই বলেছি, মঞ্চ নাটক। চলচ্চিত্রে তার গান ব্যবহার হয়েছে, নজরুল কিন্তু করেছেন। নজরুল অভিনয় জি জি করেছেন।
রবীন্দ্রনাথের জি ওই জায়গাটা উনি করেন নাই, উনি সর্ব জায়গাতেই কাজ করেছেন চলচ্চিত্র বাদ দিয়ে। জি আসলে রুচিবোধটা আমি যেটা মনে করি, অনেকে অনেকে ভাবে যে রুচিবোধটা শুধু রবীন্দ্রনাথই তৈরি করেছে। আহ এটা হচ্ছে রবীন্দ্রনাথ, যিনি আমি আমি এমন মানুষ দেখেছি যে রবীন্দ্রনাথ চর্চা করেছে, বহু বছর ধরে রবীন্দ্রনাথ চর্চা করেছে, কিন্তু তার রুচি তৈরি হয়নি। এটা নানা কারণে হতে পারে রুচি তৈরি হয়নি। আহ আমি দেখেছি আহ ইউনিভার্সিটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে দেখেছি আহ রবীন্দ্র গবেষণা করেন, রবীন্দ্র চর্চা করেন, নজরুল চর্চা করেন, সাহিত্য চর্চা করেন। তাকে দেখেছি তার পোশাকে রুচিহীন পোশাক। আমি দেখেছি তার শব্দে রুচিহীনতা। তাহলে রবীন্দ্রনাথ কি রুচি তৈরি করেছে? হ্যাঁ, রবীন্দ্রনাথ রুচি তৈরি করেছে। সেটা যারা রুচিবান হয়ে উঠেছে জন্ম থেকেই। রবীন্দ্রনাথ কি করেছে? রবীন্দ্রনাথ তাকে ধরিয়েছে এ ফুলের ঘ্রাণটা এইরকম, আর সে ওই ফুলের ঘ্রাণটা ওইভাবেই নিয়েছে। ওটা রবীন্দ্রনাথ করেছে। ফুল আগে ফুটেছে, ফুল ফুটেছে, ফুল ফোটার পরে ঘ্রাণটা পরে রবীন্দ্রনাথ ঘ্রাণ ছড়িয়েছে। আর ফুলটা জন্মগতভাবে ফুটেছে, প্রকৃতির নিয়মে ফুটেছে। তো রুচিটা প্রকৃতির নিয়মেই আসতে হয়। এটা পারিবারিক একটা বুনিয়াদি প্রয়োজন হয়, বুনিয়াদি বংশের প্রয়োজন হয়। তার পরিবার থেকে সে যখন দেখে ওঠে যে এই এই রুচিতে আমি এইভাবে আসছি এখানে, তার খামতি থাকে, সেই খামতিগুলোকে, সাহিত্যের খামতি রয়েছে, পোশাকের খামতি রয়েছে, রয়েছে মানসিকতার, মননে, চেতনায়, সেগুলো ঘ্রাণ ছড়িয়েছে রবীন্দ্রনাথ, যেটা আর কেউ কখনো করেনি। বহু সাহিত্যিক এসেছে, বহু কবি এসেছে, তারা কেউ কিছু করেনি, করতে পারেনি বলবো না, ওনারা চেষ্টা করেছেন, আমরা ব্যর্থ বলে আমরা নিতে পারিনি। রবীন্দ্রনাথ সেটা কিছু মানুষের জন্য করতে পেরেছে, আমরা সবাই ধারণ করতে পারিনি। আমরা এখনো ভারত বলো, বাংলাদেশ বলো, আমরা যারা শাড়ি পরি, আমাদের আমাদের যারা মেয়েরা, কন্যারা, কারো স্ত্রী, কারো মা, আমাদের এরা যারা শাড়ি পরে, বাঙালি নারীরা যারা শাড়ি পরে, দেখবে শাড়ির সাথে একটা হিলওয়ালা স্যান্ডেল পরেছে। নন্দলাল বসু রবীন্দ্রনাথকে একটা চিঠি লিখেছে, এই রবি ঠাকুর, যে ভারতে ইদানিং মেয়েরা শাড়ির সাথে ঘোড়ার খুর পরছে, আর মেসের মধ্যে ছেলেরা ওই টেবিলের মধ্যে স্যান্ডেল উঠিয়ে রাখছে, শোপিস, ছোট ছোট স্যান্ডেলের শোপিস পাওয়া যেত, এখনো পাওয়া যায়, গুলশানে পাওয়া যায়, ভারতে অনেক দোকানে পাওয়া যায়, বড় বড় দোকানগুলোতে। এগুলো উঠিয়ে রেখেছে কোথায়? টেবিলের উপরে, যেখানে পড়ার টেবিল সেখানে। আচ্ছা, চেয়ারের পাশে, চেয়ারের যে নিচে জায়গাটুকু থাকে, ওখানে মোজা ঝুলছে বা একটা কাপড় ঝুলছে। এটা রুচিহীনতা। অথচ তুমি সাঁওতালের বাড়িতে যাও, সাঁওতাল সে শিক্ষা অর্জন করেনি, সাঁওতালের বাড়িতে গেলে দেখবে ঘর মাটির ঘর, খুব নিকিয়ে মুছিয়ে রেখেছে, ছেঁড়া কাঁথাটা, ছেঁড়া কাপড়টা খুব ভালো করে গুছিয়ে সাজিয়ে রেখেছে। দেখার একটা দৃষ্টি রয়েছে, যেটা নন্দন তত্ত্বের মধ্যে পড়ে। সাঁওতালদের পরিমিতি বোধ আছে, কিন্তু আমাদের পরিমিতি বোধটা নেই। তো রুচিবোধ তৈরির জন্য প্রথম দরকার সেটা হচ্ছে পারিবারিক পরিবেশ। কেউ কেউ আছে পারিবারিক পরিবেশ পায় না, কিন্তু প্রতিবেশীর যে পরিবেশটা, পরিবেশ থেকে যে ইটা পায়, পরিবেশটা পায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশের প্রতিবেশীদের থেকে, সেখান থেকে সে নিজেকে সঙ্গ হতে পারে বোধহয়, হ্যাঁ, কারো সঙ্গ পেয়েও, হ্যাঁ, সঙ্গ পেয়েও হতে পারে। অনেক কিছু আমূল পরিবর্তন হয়েছে। আর যারা বুঝে, তারা বয়স বিষয় না, বয়স হচ্ছে তার কাছে কিছু না, সে হচ্ছে নিজেই তৈরি হয়ে যায়। হোক 40 বছর হয়েছে, আমি জেনেছি, আগে জানতাম না, এখন আমি তৈরি করব।
সে নিজেকে তৈরি করে। ওই যে বললাম শাসন করতে হয়, নিজেকে শাসন করে। তো রবীন্দ্রনাথ যেভাবে শাসন করেছেন নিজেকে, সেভাবে আমরা শাসন করি না। আর রুচিহীনতা আমরা জাতি হিসাবে চরম রুচিহীনতায় হচ্ছি, রুচিবোধটুকু নেই আমাদের। এই নয় যে আমি 1 লাখে যদি একজন লোক রুচিবান হয় সেটাকে আমি রুচিবান বলছি না, আমি সার্বিক অর্থ বলছি। 1 লাখে অন্তত 50 জন লোক হয়নি, 100 জন লোক হয়নি, হয়েছে কত 5 জন 6 জন রুচিবান। তো এই রুচির জায়গাটা আমি কি কাপড়ের সাথে আমি কি পরবো সেটা আমার দেখার বিষয়। আমি যে মেয়েরা সাজে যখন লিপস্টিকটা কতটুকু দিলে, এখানে চোখে কাজল কতটা দিলে, টিপটা কতটুকু দিলে সুন্দর লাগবে সেটা যার যার চেহারায় বোঝে। এটা নন্দন তত্ত্ব। কিন্তু যে মেয়েটা একটা গেঞ্জি পরে, জিন্সের প্যান্ট পরে, আমি তার পোশাক নিয়ে বলছি না, আমি বলছি রুচির কথা। প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ওর সাথে যদি সে ওই ইরানি হেজাব লাগায় তাহলে রুচি হলো না ওখানে। সে যদি ওয়েস্টার্ন ড্রেস পরে ওয়েস্টার্ন পরুক, কোনো আপত্তি নেই। ওয়েস্টার্নের সাথে সংমিশ্রণ করবে ইরানি ড্রেস, আরবি ড্রেস, ওটা হবে না। আমার শাড়ির সাথে ইউরোপিয়ান খুর আলা স্যান্ডেল পরবো, ওটা হবে না। ওটা আমার কথা না, নন্দলাল অনেক আগে বলে গেছে রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ এ নিয়ে অনেক কথা বলেছে যে তোমাদের রুচিবোধটাকে তৈরি করো। নন্দন দত্ত জানতে হবে, নন্দন দত্ত না জানলে রুচিবোধ তৈরি হয় না। আর বংশের বুনিয়াদি লাগে, পারিবারিক বুনিয়াদি লাগে, আর লাগে ওটা যদি না থাকে তখন পরিবেশ থেকে নেয়। আর বেশিরভাগ মানুষজন পরিবেশ থেকেই নেয় যারা নেবার, যাদের নিতে ইচ্ছে হয় আর কি। আর যদি নিতে না হয় চায় সেখানে জোর করে কাউকে দেয়া যায় না কোনো কিছু। আর রবীন্দ্রনাথ জোর করে কাউকেই কিছু দেননি, উনি উনার মতন করে বলে গেছেন। এখন আমরা যারা নিচ্ছি, যারা নিচ্ছি না। এই আজকে তানজির আমার 11টা 8 বেজেছে, আমার 11টার সময় ওঠার কথা। আজকে আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত, আমার মনে হয় চলে যেতে হচ্ছে। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে যাই। জহিরুল ইসলাম কি পাওয়া যাচ্ছে না আর? আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। দুঃখিত, আমার মাইক মিউট করা ছিল। বলছি যে না, ঠিক আছে, আপনার সাথে কথাই ছিল 11টা পর্যন্ত রাখবো, কিন্তু ওই যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে একটু দেরি হয়ে গেল আসতে। টেকনিক্যাল প্রবলেম তো থেকেই যায়। আর কবি জহিরুলকে পাচ্ছি না, উনি স্টুডিওতে নেই, হয়তো বা ওনার কোনো নেট বিভ্রাট বা কিছু হয়েছে। তো যাই হোক, আপনাকে কিছু তো আর বলার নেই, যেহেতু সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনার তাড়া থাকবার কারণে, কাজ থাকবার কারণে অবশ্যই চলে যাচ্ছেন। তো আপনি বিদায় নেন আমাদের মাঠ থেকে। এরপরে আমরা অবশ্য দীর্ঘায়িত করব না, আমরা হয়তো আর দুটো গান, দুটো আবৃত্তি শুনে আমাদের আজকের আয়োজন শেষ করব। আচ্ছা, তুমি প্রাণ ভরে শোনো, আর রেকর্ড তো থাকবে, আমরা পরে শুনে নেব শিল্পী আর শ্রাবস্তীর গান এবং আবৃত্তি। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা জি, টাটা। তানজির শুভকামনা। শুভকামনা। তো আমরা আমাদের শ্রদ্ধার মানুষ আশরাফ সাহেবকে তার ব্যস্ততার কারণে আসলে রাখতে পারলাম না, কাজ থেকেই যায়, সময় তো আর বসে থাকে না। তো যাই হোক, আমরা আমাদের সাথে খুবই গুণী আবৃত্তি শিল্পী এবং সঙ্গীত শিল্পী আছেন, দুজনেই প্রিয় দিদি ওপার বাংলা থেকে। আমরা বোধহয় একটা গান, না, একটা কবিতা একটা গান, একটা কবিতা এরকম করি। তাহলে আমরা প্রথমে কবিতা শুনি, তারপর একটা গান, তারপর একটা কবিতা, তারপর একটা গান দিয়ে আমাদের আজকের আয়োজন শেষ করি। কি বলেন দিদি? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কবিতায় চলে যাচ্ছি, আমাদের শিল্পী দিদির কবিতায়। জি, আপনি আমাদের মাঝে এবার কি পরিবেশন করছেন বলুন। হ্যাঁ, আমি আগের কবিতাটি বলার সময় রবীন্দ্রনাথের মৃত্যু ভাবনা নিয়ে কিছু কথা বলেছি, তাই সেটা আর আমি দীর্ঘায়িত করছি না। আমি এবার খেয়া কাব্যগ্রন্থ থেকে প্রতীক্ষা কবিতাটি শোনাবো, যেখানে কবির ঈশ্বর চেতনা এবং মৃত্যু চেতনা দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রতীক্ষা। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে? সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে? নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তরি আমার রেখে এলেন ঘাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সন্ধ্যা বেলায় যে মল্লিকা ফুটে,
গন্ধ তারি কুঞ্জে উঠে জাগি, ভরেছি জুঁই পদ্ম পাতার পুটে, তোমার করপদ্ম তলের লাগি। রেখেছি আজ শান্ত শীতল করে, অঙ্গন মোর চন্দন সৌরভে। সেরেছি কাজ সারাটি দিন ধরে, তোমার এবার সময় হবে কবে? আজিকে চাঁদ উঠবে প্রথম রাতে, নদীর পারে নারিকেলের বনে, দেবালয়ের বিজন আঙিনাতে পড়বে আলো গাছের ছায়াসনে। দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে, বাঁধা তরি ঢেউয়ের দোলা লেগে, ঘাটের পরে মরবে মাথা কুটে। জোয়ার যখন মিশিয়ে যাবে কূলে, থমথমিয়ে আসবে যখন জল, বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে, চন্দ্র যখন নামবে অস্তাচল, শিথিল তনু তোমার ছোঁয়া ভূমে, চরণ তলে পড়বে লুটে তবে, বসে আছি শয়ন পাতি ভূমে, তোমার এবার সময় হবে কবে? বাহ, চমৎকার পরিবেশনা ছিল। আমরা বোধহয় আমাদের সাথে সবাইকে একটু নিয়ে নিই। আমাদের সাথে কবি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, নেট বিভ্রাট হয়তো ছিল। তো কবি আপনার আলোচনা শেষ করুন, এরপরে আমরা একটা গান একটা আবৃত্তি শুনে আর কি আমাদের পরিবেশনা শেষ পর্যায়ে একদম। তো আপনার ছোট করে আপনার আলোচনাটা শেষ করুন, মানে উপসংহারটা না আর কি। আমরা সবাই স্ক্রিনে আছি। আচ্ছা, হ্যাঁ, আন্তরিকভাবে দুঃখিত। আসলেও মানে সেই যে বিভ্রাটের কথা আপনি বলেছিলেন, সেই বিভ্রাটের জন্য খুবই দুঃখিত। তো যাই হোক, বলেছিলাম যে ক্লাসিক সাহিত্য বা ধ্রুপদী সাহিত্য, তো ধ্রুপদী সাহিত্য যে সাহিত্যটা টিকে থাকে, তো রবীন্দ্রনাথ ঠাকুর টিকে থাকবে কিনা এটা একটা প্রশ্ন আসতে পারে। তো এই ভাবনা কি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ভেবেছিলেন? সেই বিষয়টা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, আমরা একেবারেই রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে বিশেষ একটি কবিতা আছে, এবং সেটা বহুল পঠিত একটি কবিতা, যেমন সোনার তরী কবিতায় কবি বলেছেন, ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। যদিও সাহিত্য সমালোচকরা কবিদের পোস্টমর্টম করে, কারণ হুমায়ুন আজাদ স্যার আবার এইটার যে ভাব, সেই ভাবটা 1500 বছর আগের চর্যাপদের কবির একজনের সাথে মিলিয়ে দিয়েছেন। সেই জায়গায় সেই কবি বলেছিলেন, সোনে ভরতি করুণা নাবি, রূপাক থুই নাহিক ঠাবি। চর্যাপদের একজন কবি, তিনি বলেছিলেন সোনে ভরতি, স্বর্ণ দিয়ে ভর্তি আছে, সোনে ভরতি করুণা নাবি, করুণা নামক নৌকাটি স্বর্ণ দিয়ে ভর্তি হয়ে আছে, রূপাক্ষই নাহিক ঠাবি। শুরু করতে দেরি হয়েছে। হ্যাঁ, রূপাক্ষই নাহিক ঠাবি, তার মানে রূপা রাখার আর জায়গা নেই। তো কবিদের ভাবগত ঐক্য কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দীর এক ধরনের ঐক্য থেকে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের যে তার যে অবিনশ্বরতা, সেই অবিনশ্বরতার দিক থেকে সোনার তরীর কথাটাকে যদি আমরা বলি, এইটা একটি প্রতীকী কবিতা। প্রতীকী কবিতার মূল বিষয়টা থাকে যে এটার একটা বাচ্চার্থ থাকে, একটা নিহিতার্থ থাকে, একটা আউটার মিনিং থাকবে, একটা ইনার মিনিং থাকবে, একটা বাইরের অর্থ থাকবে, একটা ভিতরের অর্থ থাকবে। শ্রাবণ গগন ঘিরে কৃষক তার উপার্জিত ধান নিরাপদ গন্তব্যে নিয়ে যাবে, এটা আমরা এই সোনার তরী কবিতার আউট অর্ডারে পাবো, বহিরঙ্গে এই ধরনের ছবিটা পাবো, চিত্রকল্পটা পাবো, কিন্তু ভিতরে সে বলছে অন্য কথা। আর এই কারণেই বলা হয় poetry says something but means something else। কবিতা বলে একটা কিন্তু বোঝায় অন্য কিছু। আর এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের আকুতি হচ্ছে, মহাকাল ব্যক্তিকে গ্রহণ করে না, মানে স্রষ্টাকে গ্রহণ করে না, তার সৃষ্টিকে গ্রহণ করে। স্রষ্টা মহাকালের অতল তলে হারিয়ে যাওয়ার অপেক্ষায় থাকে। ধরুন
ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার টিকে আছে, আইনস্টাইন নেই। রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে আছেন তার সাহিত্যকর্মে, কিন্তু দৈহিক রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি নেই। এই যে নশ্বর দেহ, সেই নশ্বর দেহটাকে তিনি মেনে নিলেও তার সাহিত্যকর্মে টিকে থাকুক এই আকুতি তার সবসময় ছিল। আমরা যদি তার ঐকতান কবিতায়ও দেখি, সেই ঐকতান কবিতায় কবি অনাগত ভবিষ্যতের কবির কাছে একটা আকুতি রেখে গেছে যে আমার যে সব জায়গাগুলো অপূর্ণ রয়েছে, আমি অভিজাত শ্রেণীর ছিলাম বিদায়, হয়তোবা প্রান্তিক মৃত্তিকা সংলগ্ন মানুষের হাসি কান্না সুখ দুঃখ আনন্দ বেদনা আমি আমার সাহিত্যে উপস্থাপন করতে কিছুটা হলে হয়তো ব্যর্থ হয়েছি। হে অনাগত ভবিষ্যতের কবি, তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, তোমরা সেই অপাঙ্ক্তেয় সেই মৃত্তিকা সংলগ্ন মানুষের কথা তুলে আনবে। এই জায়গাতেও রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা আকুতি দেখেছি। আমরা রবীন্দ্রনাথের একেবারে জীবনের শেষ পর্যায়ে যদি দেখি, তিনি মৃত্যুর 8 দিন আগে যে কবিতা লিখে গেছেন, সেই জায়গায় তিনি বলেছেন যে সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। এই বিচিত্র ছলনা জালে ছলনাময়ীর যে আহ্বান, সেই আহ্বান আমরা হয়তো অস্বীকার করতে পারবো না, কিন্তু আমাদের যে কর্ম, আমাদের যে সাহিত্য, সেই সাহিত্যের মাধ্যমে বা আমাদের কর্মের মাধ্যমে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেটাতে কি বলা যায়, অনেকাংশেই বলবো না, পুরোভাবেই তিনি সফল হয়েছেন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যদি বলতে যাই, আমাদের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ তিনি একটি মন্তব্য করেছিলেন যে রবীন্দ্রনাথের ব্যক্তিত্ব হচ্ছে হিমালয়ের মতো। রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আমাদের বাংলা সাহিত্যের অবদানের বিষয়ে যদি আমরা চিন্তা করি, যে বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যে শাখায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শ নেই, ছোঁয়া নেই, এবং সেটাকে দুঃখিত শুধু মহাকাব্য ছাড়া, মহাকাব্য ব্যতীত, মহাকাব্যটা মাইকেল মধুসূদন দত্ত কাছেই সার্থক এবং শ্রেষ্ঠ হয়েছিল, রবি ঠাকুর মহাকাব্য রচনা করেননি। তবে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সকল শাখায় সফলভাবে বিচরণ করেছেন। আমাদের ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের হাতেই সার্থক হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের যদি একটি কবিতা আমরা খেয়াল করি, সেই জায়গায় তিনি লিখেছেন, ছোট প্রাণ ছোট কথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই 2-4টি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। এটা ছোট গল্পের পোস্টমর্টম করে দিয়েছেন একেবারে তিনি। এইচ.জি. ওয়েলস ছোট গল্প নিয়ে অনেক কথা বলেছেন, এডগার অ্যালান পো অনেক কথা বলেছেন, প্রমোদ চৌধুরী তিনিও বলেছেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মধ্য দিয়ে মূলত ছোট গল্প কি, তার বৈশিষ্ট্য কি হবে, সবকিছু বুঝিয়ে দিয়ে গেছেন এই একটা কবিতার মধ্য দিয়ে। এইরকম করে যদি আমরা বিশ্বকবির সমস্ত কিছুর মধ্যে আমরা যদি দেখি, তার প্রায় আপনার খেয়াল করলে আমরা দেখব তার 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ গ্রন্থ, 1915টি গান, 95টি ছোট গল্প, এবং তার বিশাল কর্ম। এই যে বিশাল কর্ম, আমি মাঝে মাঝে ভাবি একটা জীবনে একজন মানুষ কিভাবে এত বিশাল কিছু লিখতে পারেন, মানে লেখার সময়টাকে যদি আমরা কিভাবে সম্ভব, কিভাবে লেখা না, তার আঁকাও আছে, 3000 3500 ছবি যে আশরাফ সাহেব আমাদেরকে বললেন, তো মানে কিভাবে সম্ভব? স্যার বলেছেন, স্যারের কাছ থেকে শুনেছি, আসলেও অভিভূত হওয়া ছাড়া এবং তাকে নমস্কার জানানো ছাড়া, তার প্রতি বিনম্র শ্রদ্ধায় সমর্পিত হওয়া ছাড়া বাঙালির বিকল্প কোনো উপায় নেই। আর এই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর বাঁচবেন, বাংলা সাহিত্য যতদিন থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকবেন। আর এই কারণেই তাকে আমরা হয়তো বলতে পারবো ধ্রুপদী বা ক্লাসিক সাহিত্যের বড় উজ্জ্বল একটি নক্ষত্রের আবির্ভাব ঘটবে। যদিও ক্লাসিকের বিষয়টি আলাদা, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে জায়গাটা, আমি আরেকটু বলে নিই, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মটাকে যদি আমরা খেয়াল করি, 1861 সালে কি হয়েছে, 1860 সালে
সিপাহী বিদ্রোহ হয়েছে 1757 1860। 100 বছর পর আমরা কি করলাম, সিপাহী বিপ্লবের মাধ্যমে কোম্পানি শাসন থেকে বেরিয়ে চলে আসলাম কি পার্লামেন্টারি শাসন, একেবারে ইংল্যান্ডের দ্বারা সরাসরি শাসনে চলে যাচ্ছি। এরকম শাসন যেরকম পরিবর্তিত হচ্ছে, পাশাপাশি আমাদের সামাজিক ক্ষেত্রেও বড় রকমের পরিবর্তন হচ্ছে। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা বিধবা বিবাহ আইন পাশ করিয়েছেন, মধুসূদন দত্ত মেঘনাদবধ রচনা করছেন। এই ধরনের রিফরমেশন, সংস্কার কিন্তু সমাজের মধ্যে হয়ে যাচ্ছে। ঠিক সেই সময়টাতে জন্ম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদাকে যদি চিন্তা করি, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, আর তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই 3 জেনারেশনকে যদি আমরা বিশ্লেষণে যাই, তাহলে দেখব রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে নব্য শিক্ষিত আধুনিক মননের একজন মানুষ। তার দাদা বৈষয়িক মানুষ ছিলেন, তিনি টাকা পয়সা উপার্জন করেছেন, ব্যবসা করেছেন, ইংরেজদের সাথে প্রভূত অর্থবিত্তের মালিক হয়েছেন। তার বাবা ব্রাহ্ম ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করেছেন, বড় লোকের সন্তান, অভিজাত শ্রেণীর সন্তান, তিনি ওই সাধনার মধ্যেই নিজেকে নিমজ্জিত রেখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরদের বিষয়টা হচ্ছে একটু অন্যরকম। তারা সরাসরি ইচ্ছে করলে প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেনি। তার এই কারণে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের নায়কগুলোকে দেখবেন, তার স্ত্রী নির্যাতিত হলেও সে মুখ ফুটে হয়তো বাবার বিরুদ্ধে কথা বলতে পারছে না, কারণ যে অচলায়তন বিনির্মিত হয়েছে দীর্ঘকালে, সেটাকে ভাঙার সাহস সেই শিক্ষিত তরুণ মনের নেই, কারণ সে অর্থনৈতিকভাবে কিনা স্বাধীন না। কিন্তু এই জায়গা থেকে কিন্তু উত্তরণ ঘটেছে। তার ছোট গল্পগুলোকে যদি আমরা পর্যায়ক্রমিক ভাবে দেখি, দেখবো যে পরে সেই জায়গায় এক ধরনের ক্লিবত্ব থেকে বেরিয়ে পৌরুষ জেগে উঠেছে। এই পৌরুষ জাগরণ হচ্ছে সমাজে ঊনবিংশ শতাব্দীর যে সমাজ, সেই সমাজ জাগ্রত হচ্ছে। আর সেই জাগরণ তার সাহিত্যকর্মের মধ্যেও আমরা দেখতে পাই। রবীন্দ্রনাথ ঠাকুর বহুবিধভাবে, নানাবিধভাবে, বিচিত্রভাবে আমাদেরকে সমৃদ্ধ করেছে। আমাদের অন্তর, আমাদের হৃদয় বিকশিত করেছে, আমাদেরকে বিপদে একলা চলতে শিখিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের বাঙালিদের প্রতিটি রক্তকে কণায় অস্থি এবং মজ্জার সাথে অবিচ্ছেদ্যভাবে মিশে আছে। রবীন্দ্রনাথের সাহিত্য অবশ্যই কি হবে, ধ্রুপদী সাহিত্যের দাবি রাখবে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। ধন্যবাদ। হ্যাঁ জি, তো আপনার সাথে একটু সুর মিলিয়ে আমি এক চরণ বলতে চাই, একটা পংক্তি, সেটাও বিখ্যাত আর কি, আমাদের দেশের বিখ্যাত হুমায়ুন আজাদ এই জন্যই বোধহয় বলেছেন যে বাংলার আরেক আকাশের নাম হচ্ছে রবীন্দ্রনাথ। তো আমরা বোধহয় সেটাই বলতে পারি। তো যাই হোক, আমাদের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। আর শিল্পীরাও আছেন, দর্শকরাও আছেন, কেউ বেগ পাক এটা আমরা চাই না। সবার কাছে সময় চেয়েছিলাম 1 ঘন্টা থেকে একটু বেশি, কিন্তু বেশি হয়ে গেছে। আমরা বোধহয় আর কবিতায় যাব না, ছোট্ট একটা গান শুনে, আমাদের শ্রাবস্তিদির গান শুনে আমরা বিদায়ী শুভেচ্ছা বিনিময় করে আজকের আয়োজন শেষ করব। আমার মনে হয় তাতে অসুবিধে হবে না। তো আমরা চলে যাচ্ছি এবং সবাই একসাথেই স্ক্রিনে থাকবো। তার গানটা শেষ হলে আমরা বিদায়ী শুভেচ্ছা বিনিময় করে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের আয়োজন শেষ করব। চলে যাচ্ছি শ্রাবস্তিদির কাছে। দিদি, কি গান শোনাচ্ছেন? আপনার শেষ পরিবেশনা, আজকের অনুষ্ঠানের শেষ পরিবেশনা। হ্যাঁ, আপনার মাইক ওপেন আছে। জি হ্যাঁ, আমি এখনই শিল্পীদি যে কবিতাটা শোনালেন, বর্ষার একটি কবিতা, এবং উনি যে প্রসঙ্গে বললেন যে বর্ষার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মৃত্যুর চেতনা, যে মৃত্যুর দর্শন, এই দুটোকে যে মিলিয়ে যে আলোচনা করলেন, সেই অনুষঙ্গ রেখেই আমি একটি কথা বলতে চাই যে রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় ঋতু ছিল বর্ষা। আর এই বর্ষাকে নিয়ে তিনি অসংখ্য গান ও কবিতা রচনা করে গেছেন। আর এই বর্ষাতেই এক শ্রাবণ বেলায় তিনি পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছেন। তো আমি এখন যে গানটি শোনাবো, সেই গানটিও একটি বর্ষার অনুষঙ্গে এবং প্রকৃতি পর্যায়ে, কিন্তু গানটি আপাত দৃষ্টিতে প্রকৃতি পর্যায়ে হলেও এই গানটির মধ্যেও যেন রবীন্দ্রনাথের যে মৃত্যু সম্বন্ধীয় দার্শনিকতা প্রচ্ছন্নভাবে পাওয়া যায়। অন্তত আমি এটুকু অনুভব করেছি, সেই গানটি আমি আজ শোনাচ্ছি। আজে ঝড়ে রাতে তোমার
বন্ধু হে আমার, আজ ঝড়ে রাতে তোমার পরাণে সখা বন্ধু হে আমার, আকাশ কাঁদে হতাশ নাই যে নয়নে আকাশ কাঁদে হতাশ নাই যে নয়নে দুয়ার খুলি প্রিয়তম, চাই যে বারে বার পরাণে সখা বন্ধু হে আমার, আজি ঝড়ে রাতে তোমার পরাণে সখা বন্ধু হে আমার, বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবে তাই, সুদূর কোন নদীর পাড়ে গহন কোন বনের ধারে, সুদূর কোন নদীর পাড়ে গহন কোন বনের ধারে, গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পরাণে সখা বন্ধু হে আমার, আজি ঝড়ে রাতে তোমার পরাণে সখা বন্ধু হে আমার। বাহ, একদম প্রাণ ছুঁয়ে গেল, প্রাণবন্ত ছিল। যাই হোক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর কালক্ষেপণ করব না, সময় বাড়াবো না। আমরা প্রথমেই চলে যাচ্ছি কবি জহিরুল ইসলামের কাছে আমাদের আজকের আয়োজনে আপনার বিদায়ী শুভেচ্ছা এবং কবির প্রতি শ্রদ্ধা জানাবার জন্য। কবি কি আমাকে শুনতে পাচ্ছেন? জহির ভাই, আচ্ছা, সে বোধহয় শুনতে পাচ্ছেন। আমরা চলে যাচ্ছি আমাদের শ্রাবস্তিদির কাছে। আজকে আপনি আপনার বিদায়ী শুভেচ্ছা বিনিময় করুন আমাদের আজকের আয়োজনে। শুভরাত্রি। আর আজকে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুবই ভালো লাগলো। আর সংস্কৃতি জগতে কোনো কাঁটাতারের বেড়া হয় বলে আমার মনে হয় না, তাই সংস্কৃতির সাহিত্য এই জগতে আকাশ বিশাল,
এখানে এপার বাংলা ওপার বাংলা বলে কোনো ভাগ হয় না। আজকে সেই অনুভব আবার নতুন করে করলাম। এপার বাংলা ওপার বাংলা সংস্কৃতি এক, এবং আজকে আবার আমরা সেই একাত্ম হয়ে গেলাম। খুব ভালো লাগলো, একটি সুন্দর অনুষ্ঠান। আর তানজির ভাইকেও অনেক ধন্যবাদ। ওনার সাথে পূর্ব পরিচয় নেই, কিন্তু আজকে আলাপ হলো, খুবই ভালো লাগলো। ওনার সঞ্চালনা, ওনার উপস্থাপনা খুবই ভালো, আন্তরিক উপস্থাপনা, খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন এই করোনা আবহে। হ্যাঁ, মানসিকভাবে সবাই সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, সাবধানে থাকবেন। আর সবাইকে শুভকামনা জানিয়ে আর কবির প্রতি আমার অসীম শ্রদ্ধা জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ দিদি, আমরা চলে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমার সঞ্চালনা ভালো কিনা জানি না, তবে ভালো বেশি কথা বলার চেষ্টা করি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের বাচিক শিল্পী দিদির কাছে। দিদি, আপনার বিদায় শুভেচ্ছা বিনিময় করুন আজকের আয়োজনে। হ্যাঁ, আমি শ্রাবস্তীর মতোই প্রথমেই যেমন বলেছিলাম, তানজির সৌরভ ভাইকে এবং আশরাফ হোসেন স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এমন একটি সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এবার তারপরে আসি করোনার কথায়। করোনায় এখন তো আমরা সবাই আতঙ্কিত এবং হতাশাগ্রস্ত। তো রবীন্দ্রনাথের মূল জীবন দর্শনই ছিল কখনো আমরা হতাশ হব না। তার জীবনে মৃত্যু বারবার এসেছে, তিনি নিজের মৃত্যুকেও কখনো বড় করে দেখতে বলেননি বা মৃত্যুদিন বড় করে পালন করতে বলেননি সেভাবে। সুতরাং করোনার আবহে রবীন্দ্রনাথের এই বার্তা মৃত্যু ভয় যেন আমাদের ছুঁতে না পারে। আমরা সাবধান থাকবো, সতর্ক থাকবো, সজাগ থাকবো, কিন্তু হতাশ হব না। হতাশা থেকে আমরা বারবার ঘুরে দাঁড়াবো, এটাই রবীন্দ্রনাথের মূল বাণী। রবীন্দ্রনাথ আমাদের বারবার হতাশা থেকে টেনে তুলেন। আমার আজকে সময় কম ছিল, তা না হলে আজকের পরিপ্রেক্ষিতে, করোনার পরিপ্রেক্ষিতে আমি দুঃসময় কবিতাটি শোনাবো বলে তৈরি হয়েছিলাম। সময় কম থাকায় সেটা হলো না। যাই হোক, আবার তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর মতো ভাষা বা রচনা বা সৃষ্টি এখনো তৈরি হয়নি। ধন্যবাদ শিল্পী দিদিকে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের আয়োজন শ্রাবণ মেঘে তুমি রবে নীরবে, সে আসলেই ছিল, আছে এবং থাকবে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি আমাদের সনাধিতির পক্ষ থেকে আবারও বিনম্র শ্রদ্ধা। এবং আমাদের সনাধিতির প্রত্যেক পর্বে মহামারীর সময় যে বার্তাটি থাকে, কারণ কর্মক্ষেত্রে সবাইকে বের হতে হচ্ছে কাজে কর্মে, চিকিৎসার খাতিরে, বিভিন্ন জন্য। তো যে যেখানে যে অবস্থায় থাকবেন এই মহামারীর সময়ে সাবধানতা এবং সচেতনতার সাথে থাকবেন, এই বলে আপনাদের সকলের সুস্থতা এবং সাফল্য কামনা করে আমাদের আজকের এই আয়োজন শ্রাবণ মেঘে তুমি রবে নীরবে পর্ব 1 এখানেই শেষ করছি। আগামী দিন দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।